আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের কৃষি শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর শিখে নেব। চলো আলোচনা শুরু করা যাক। বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর। 1 নম্বর, প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান কোনটি? জলাবদ্ধতা। 2 নম্বর প্রশ্ন, মাটির উপরিভাগের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ করে দিলে কি হবে? রস সংরক্ষণ হবে। 3 নম্বর প্রশ্ন, কচুরিপানা দিয়ে মাটি ঢেকে দিলে কি হবে? নিচের কোনটি সঠিক? রোমান সংখ্যা 1 আর 3 সঠিক। 1 বলছে কি পানি সংরক্ষিত হবে, 3 বলছে কি আগাছার উপদ্রব কম হবে। নিচের অনুচ্ছেদটি পরে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে গল্পটা দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবা, আমি উত্তরটা বলে দেই। 4, নাসিরউদ্দিন সাহেবের 3টি বীজতলায় কত কেজি ধানের বীজ বপন করেছিলেন? 7.5 থেকে 9 কেজি। 5 নম্বর প্রশ্ন, নাসিরউদ্দিন এভাবে বীজতলা তৈরি করে চারা উৎপাদনের কারণে কি হয়েছে? সঠিক সময়ে ফলন পাবেন। এবার আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো শিখে নিব। 1 নম্বর প্রশ্ন, এই টপিকটা দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নের কয় বলা আছে বাংলাদেশের কোন অঞ্চলে লবণাক্ততা সমস্যা বেশি? চলো আমরা এখন উত্তরগুলো শিখে নিব। সৃজনশীল প্রশ্নের উত্তর কয় নাম্বার? বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা সমস্যা বেশি। খ নম্বর প্রশ্নের উত্তর, বর্ষা মৌসুমি বৃষ্টির পানিতে মাটির উপরে জমে থাকা লবণ ধুয়ে যায় বলে এ সময় জমিতে লবণাক্ততা কম হয়ে থাকে। শুষ্ক মৌসুমে বাষ্পীভবনের মাধ্যমে পানির সাথে লবণ উপরে উঠে আসে এবং অনেক এলাকায় মাটির উপরিভাগে লবণের আস্তর পড়ে যায়। কিন্তু বর্ষাকালে বাষ্পীভবন খুব কম হয়ে থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়, যার ফলে মাটির উপরে লবণ জমতে পারে না, তাই বৃষ্টি হলে লবণাক্ততা কমে যায়। ঘ নম্বর প্রশ্নের উত্তর, আলামিন উপকূলীয় এলাকার মাঠে ফসল চাষ করেছিলেন। বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের জমি লবণাক্ত। মনিন্দ্র রায়ের জমি সিডরের ফলে প্লাবিত হওয়ায় এতে জমিতে সাগরের পানি উঠে আসে। এই পানির সাথে উঠে আসে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও সালফেট লবণ। সিডরের কিছুদিন পরে পানি নেমে গেলেও লবণাক্ততা থেকে যায়। আলামিন যে জমিতে ফসল চাষ করেছিলেন তা ছিল লবণাক্ত বিশিষ্ট মাঠ। তার রোপণকৃত ফসলগুলো লবণাক্ততা সহিষ্ণু ছিল না বলে তিনি উৎপাদন ভালো পাননি। ঘ নম্বর প্রশ্নের উত্তর শিখব আমরা এখন। আল আমিন কৃষি কর্মকর্তার পরামর্শ মতে জমির লবণাক্ততা সত্ত্বেও সফলতা লাভ করেন। চাষ করার জন্য তিনি লবণাক্ততা সহিষ্ণু ফসল বা ফসলের জাত নির্বাচন করেছিলেন। জমির চারপাশে আইল দিয়েছিলেন এবং সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা করেছিলেন। লবণাক্ত জমির মাটিতে লবণ ফসলের মূলাঞ্চলের নিচে রাখতে পারলে অধিক ফসল পাওয়া যায়। মাটির উপরিভাগে কোদাল নিড়ানির সাহায্যে মাটি আলাদা করে দিয়েছিলেন যাতে মাটির নিচের স্তরেই থেকে যায়। আমন ধান কাটার পর যদি রবি ফসল চাষ করতে দেরি হয় তবে সে সময়ে লবণ মাটির উপর উঠে আসে, তাই তিনি তাড়াতাড়ি জমি চাষ দিয়েছিলেন। আলামিনের সফলতার আরেকটি কারণ হলো তিনি বীজতলা তৈরি করে মাটির একটু গভীরে বপন করেছিলেন। পরিশেষে বলা যায় উপযুক্ত বিষয়গুলো যথাযথভাবে পালনের ফলে সফলতা অর্জন করেছিলেন।
2 নম্বর সৃজনশীল প্রশ্ন আমরা এখন দেখব। দেখো এই টপিকটা দেওয়া আছে, তুমি এখান থেকে দেখে নিবা। 2 এর কয় বলছে কি দেখো, দা ফোগ বীজতলা কি। চলো আমরা এখন এই প্রশ্নের উত্তর শিখে নেব। তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো একবার ভালো করে দেখে বুঝে নাও, এগুলো তোমাদের মেইন বইতে আছে। ক নম্বর প্রশ্নের উত্তর, বন্যা কবলিত এলাকায় কলাপাতা ও পলিথিন শিট বিছিয়ে হালকা কাদার প্রলেপ দিয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে বীজ ঘন করে বুনে দেওয়াকে দা ফোগ বীজতলা বলে। খ নম্বর প্রশ্নে বলছে, মাটিতে রসের ঘাটতি হলে কি সমস্যা হয় ব্যাখ্যা করো। ক্ষয়ের উত্তর, নির্দিষ্ট মৌসুমে বৃষ্টিপাত কম হলে বা দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হলে ওই এলাকায় খরা হয়ে থাকে। বৃষ্টিপাত কম হয় মাটিতে প্রয়োজনীয় রসের ঘাটতি দেখা দেয়। এর ফলে গাছের নানা সমস্যা হয়, যেমন গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। 2, ফসলের উৎপাদন 15 থেকে 90 ভাগ হ্রাস পেতে পারে। 3, গাছের প্রয়োজনীয় পানির ঘাটতি অবস্থা বিরাজ করে। গ নম্বর প্রশ্ন, কৃষকদের আবর্জনা সংগ্রহের কারণ ব্যাখ্যা করো। উত্তর, লালপুর গ্রামের কৃষকেরা কৃষিবিদ মিজান সাহেবের পরামর্শ অনুযায়ী আবর্জনা যেমন শুকনা খড়, লতাপাতা, কচুরিপানা সংগ্রহ করেন। খরা মৌসুমে গাছের জন্য প্রয়োজনীয় রস রক্ষণের জন্য জাবরা প্রয়োগ করা হয়ে থাকে। গাছের গোড়ায় এই আবর্জনা প্রয়োগ করলে মাটিতে অনেক দিন পর্যন্ত রস সংরক্ষিত থাকে। সূর্যের আলো না থাকায় সেখানে আগাছা জমাতে পারে না। সালোক সংশ্লেষণের অভাবেই এটা হয়ে থাকে। খরা অবস্থায় সেচ প্রয়োগ করার পর বেশিক্ষণ সেচের কার্যকারিতা ধরে রাখার জন্য গাছের গোড়ায় এই জাবরা প্রয়োগ পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এতে সূর্যের তাপে পানি বাষ্পায়িত হতে পারে না। গ নম্বর প্রশ্ন, নতুন ব্যবস্থাপনায় কৃষকদের ফসল উৎপাদন কৌশল বিশ্লেষণ করো। উত্তর, লালপুর গ্রামের চাষিরা বৃষ্টির পরিস্থিতি মোকাবিলা করার জন্য নতুন জাত সংগ্রহ ও আবর্জনা সংগ্রহ করেন। লালপুকুরের চাষিরা নতুন জাত ও আবর্জনা সংগ্রহে 2টি উদ্যোগ গ্রহণের দ্বারা যে ফসল উৎপাদন কৌশল গ্রহণ করেছিলেন, খরা শুরু হওয়ার আগেই ফসল তোলা যাবে এমন স্বল্পায়ু জাতের অথবা খরাও সহ করতে পারে এমন জাতের ফসল চাষ করেন। যেমন আমন মৌসুমে বিনা ধান 7, বৃধান 33 1 মাস আগে পাকে। ফলে সেপ্টেম্বর অক্টোবর মাসের খরা থেকে ফসল রক্ষা করা যায়। খরাপ্রবণ এলাকায় আগাম জাতের আমন ধান চাষ করে ফসল কাটার পর জমিতে রস থাকতেই ছোলা, মসুর, খেসারি, সরিষা, তিল ইত্যাদি খরা সহনশীল ফসল চাষ করে একটি অতিরিক্ত ফসল তুলতে পারবেন। কুল গাছ খরা সহনশীল বলে এসব অঞ্চলে কুল বাগানও করতে পারবেন। শুকনা খড়, লতাপাতা, কচুরিপানা ইত্যাদি আবর্জনা দ্বারা বীজ বা চারা রোপণের পর মাটি ঢেকে দিন বা দেন। এতে মাটির রস সংরক্ষিত থাকে, কারণ সূর্যের তাপে পানি বাষ্প হতে পারে না। এতে আগাছার উপদ্রব কম হয়। পরিশেষে বলা যায়, কৃষকেরা উক্ত পদ্ধতিগুলো অবলম্বন করে বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই 4র্থ অধ্যায়ের সম্পূর্ণ বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে। সুন্দর করে দেখো এবং এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাসগুলো আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবা। সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।